দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা আলোচনা করব আগামী সরকারের জন্য অর্থনৈতিক সংস্কার কতটা গুরুত্বপূর্ণ। আমার সাথে আলোচনা করবার জন্য আজকে দুজন অতিথি আমাদের সাথে আছেন ডক্টর মাহফুজ কবির, তিনি গবেষণা পরিচালক বাংলাদেশের রিসার্চ অর্গানাইজেশন BIISS এর, এবং আমার সাথে আছেন রুবাইয়াত সারোয়ার, তিনি ব্যবস্থাপনা পরিচালক ইনোভেশন কনসাল্টিং। দর্শক, আমরা আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন আছে, সেই প্রতিবেদনটা দেখে আসি। আগামী সরকারের জন্য অর্থনৈতিক সংস্কার অত্যন্ত জরুরি ও অপরিহার্য, কেননা এটি ভঙ্গুর সমষ্টিক অর্থনীতি পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে চাবিকাঠি হিসেবে কাজ করবে। নতুন সরকারকে আর্থিক চাপ ও সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। টেকসই উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতের সংস্কারের মাধ্যমে একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য, যা দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য জরুরি। 2025 সাল বাংলাদেশের অর্থনীতির জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ বছর। বড় কোনো ধাক্কা ছাড়াই বছরটি পার করেছে দেশের অর্থনীতি। একদিকে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অন্যদিকে বিনিয়োগ ও কর্মসংস্থান ধরে রাখার চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা ছিল বছর জুড়ে। সম্প্রতি বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানির দাম কমার প্রবণতা এবং দেশের অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসার লক্ষণ দেখা দেয়ায় অনেকেই চলতি 2026 সাল নিয়ে আশাবাদী। নির্বাচন পরবর্তী 5 বছরের জন্য একটি রাজনৈতিক সরকার গঠিত হলে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে বলে মনে করা হচ্ছে। এরই মধ্যে কিছু স্বস্তির খবর এসেছে বৈদেশিক লেনদেন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে। গত 1 বছরে অন্তর্বর্তী সরকার রিজার্ভ কমে যাওয়ার ধাক্কা থামাতে সক্ষম হয়েছে। প্রবাসীরা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন। 3 বছরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গ্রস রিজার্ভ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে প্রায় $34 বিলিয়ন। চলমান সংস্কার ও নীতিগত স্থিরতা বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে। এতে কর্মসংস্থান বাড়বে, মানুষের আয় ও ক্রয় ক্ষমতা বাড়বে এবং অর্থনীতিও গতি পাবে। একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন, আমরা আলোচনা শুরু করছি। ডক্টর মাহফুজ কবির, আপনাকে সাথেই আলোচনা শুরু করি। অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করেছেন, সেটা প্রায় 1.5 বছর হতে চলল, এবং 1.5 বছরের ভেতরে অনেক সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে তাদের প্রধান যে 3টি কাজ, তার মধ্যে একটা হলো সংস্কার। সংস্কারের আলোচনার ভেতরে আমরা অনেক সময় দেখেছি যে কমিশনের যেগুলো গঠন করা হয়েছে সেগুলোর ভেতরে আলোচনা অনেকখানি আটকে আছে। জুলাই সনদের আলোচনা হয়েছে, তার বাইরেও বেশ কয়েকটি কমিশন হয়েছে, 6টি কমিশন যেটা জুলাই সনদে ছিল তার বাইরে। আপনি নিজেও একটি কমিশনের সদস্য ছিলেন, কিন্তু সেই অর্থে অর্থনৈতিক সংস্কারের বিষয়টাও বারবার আমরা এই গত 1.5 বছর আলোচনায় দেখেছি। কারণ আমরা যখন এই সরকার দায়িত্ব নিয়েছে তখন অর্থনৈতিক পরিস্থিতি বেশ নাজুক ছিল, অনেকগুলো সূচকে আমরা দেখেছি যে খুবই দুর্বল অবস্থায় আছে, এবং এটার সূত্রপাত শুরু হয়েছে প্রায় 2-3 বছর আগের থেকে, জিনিসটা স্পষ্ট হয়ে আসছে। নতুন যে সরকার আসবে দায়িত্ব গ্রহণ করতে, তাদের জন্য তারা যে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি বা তাদের কর্মসূচির কথা বলছেন রাজনৈতিক দলগুলো, তার ভেতরে নতুন সরকারের কাছে অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ হবে আপনি মনে করছেন, যেটা আমাদের আজকের অনুষ্ঠানের মূল বিষয়, এবং কোন কোন জায়গায় আপনি মনে করেন যে তাদের প্রধানত দৃষ্টি রাখতে হবে? আসলে অর্থনীতি তো কিন্তু এখন আলাপ আলোচনার কেন্দ্রে আছে বেশ কয়েকটি কারণে। এর মধ্যে একটা বড় কারণ হলো যে প্রবৃদ্ধি। প্রবৃদ্ধি কিন্তু অনেকটাই কম হয়ে গেছে আর কি। গত অর্থবছর যদি আমি ধরি গতি কমে গেছে। হ্যাঁ, এটা হলো যে 3.69%, যেটা আসলে BBS এর হিসেবে এসছে। এবং এটি ছাড়াও বিনিয়োগের কথা যদি আমি বলি, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা মন্থর অবস্থা। আমি বলবো না যে বিনিয়োগ কমে গেছে, কিন্তু
যে মাত্রায় বিনিয়োগ হওয়ার কথা তো সেইভাবে হচ্ছে না, এবং বিদেশি বিনিয়োগও কিন্তু খুবই কম, মানে এবং এই দেশের ভিতরে যে ইনভেস্টমেন্ট ওইটা ছাড়া কিন্তু আসলে খুবই কম আসছে আসলে বিদেশি বিনিয়োগ। তো এই বিনিয়োগ, প্রবৃদ্ধি, কর্মসংস্থান, এই জায়গা যে বিনিয়োগটা কম হলে তো কর্মসংস্থান এমনিতেই কম হবে। আর এই ছোট মাঝারি অনেক উদ্যোগ বা একেবারে ক্ষুদ্র অতি ক্ষুদ্র উদ্যোগ সেগুলো কিন্তু অনেকটা ঝিমিয়ে পড়েছে। তো এইটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আমাদের এই অর্থনীতিতে যে বিভিন্ন রকমের খাত রয়েছে, বিশেষ করে যে ব্যাংকিং খাত এবং যে শেয়ার বাজার, তো এই দুটো জায়গাতেও আমাদের যে প্রত্যাশিত যে একটা পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু মাত্র শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনে হয়তো শেয়ার বাজার সূচকের দাম কিছুটা বেড়েছে, 3% বেড়েছে সামগ্রিকভাবে সূচক। এবং একই সঙ্গে যে ব্যাংকিং খাতে যে সংস্কারগুলো শুরু হয়েছে, তো সেইগুলা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, মানে এটা চট করে রেজাল্ট আসবে এরকম নয়। সুতরাং এই কয়েকটা জায়গাতে মানে মোটা দাগে যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে যে প্রবৃদ্ধি, বিনিয়োগ, কর্মসংস্থান এবং বিনিয়োগের মধ্যে বিশেষ করে যে বিদেশি বিনিয়োগ সেটা নিয়ে আসা, এর পাশাপাশি আমাদের ব্যাংকিং খাত এবং শেয়ার বাজার, এই কয়টা জায়গা আসলে বড় চ্যালেঞ্জের জায়গা। কাজ শুরু হয়েছে কিন্তু অনেক রকমের আসলে এখানে পরিবর্তন দরকার। সেখানে আইন থেকে শুরু করে আমাদের যে মোডাস অপারেন্ডি সেগুলো পরিবর্তন করতে হবে, সেখানে নতুন নেতৃত্ব আসতে হবে, এবং একই সঙ্গে যে আমরা তো দীর্ঘদিন ধরে একটা পদ্ধতির মধ্যে, একটা অভ্যাসের মধ্যে, সংস্কৃতির মধ্যে যে কাজ করছি সেই সংস্কৃতির পরিবর্তন করতে হবে, আমাদের গুড গভর্নেন্স দরকার। এই সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে অনেক কাজ। এবং যে প্রস্তাবগুলো আসছে বা যারা বড় বড় দল যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যেও কিন্তু অনেকগুলো প্রতিশ্রুতি আছে। সেখানে কর্মসংস্থানের, বিনিয়োগের প্রতিশ্রুতিগুলো তো রয়েছেই, এবং অর্থনীতিকে নতুন একটা শক্ত ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য তারা কিন্তু নানা কথাবার্তা বলছেন। কিন্তু আমাদের যে সংস্কার কমিশনগুলো ছিল, 11টা কমিশন যেটা হয়েছে, সেই কমিশনগুলোতে কিন্তু পরিষ্কারভাবে অর্থনীতিকে কেন্দ্র করে কোনো কমিশন হয়নি, কিন্তু প্রত্যেকটা কমিশনেরই কিছু ইকোনমিক ইমপ্লিকেশন আছে। যেমন আমি যে কমিশনে কাজ করেছি, স্থানীয় সরকার সংস্কার কমিশন, তো সেখানে অনেকগুলো আসলে অর্থনৈতিক ডাইমেনশন আছে। তো এটি ছাড়াও যে মূলত যে কমিটি বা টাস্কফোর্সগুলো হয়েছে, তো সেগুলোর মধ্যেই মূলত আসলে আমাদের এই যে সংস্কারের জন্য প্রস্তাব রয়েছে। তো এখন এই যে তাদের যে সমস্ত রিকমেন্ডেশনগুলো আছে, সেগুলো কিন্তু বিশেষ করে যে টাস্কফোর্স এবং কমিটির যে রিকমেন্ডেশনগুলো, সেগুলো তেমন একটা আসলে আমাদের যে জুলাই চার্টার সেখানে রিফ্লেক্টেড হয়নি, বরং কমিশনের যে প্রতিবেদনগুলো ছিল সেখান থেকেই পয়েন্টগুলো নিয়ে আসলে জুলাই চার্টার তৈরি করা। এখন শুধুমাত্র জুলাই সনদই নয়, জুলাই সনদ তো বাস্তবায়নের জন্য গণভোট আছে, কিন্তু অর্থনৈতিক যে একগুচ্ছ সংস্কার সেগুলো বাস্তবায়ন করবে কীভাবে, সেইগুলাই মূলত এখন কাজ। আমি মনে করি যে আমাদের যে আগামী সরকার আসছে, সেই সরকারের কাজ হবে হচ্ছে যে তাদের নিজস্ব যে সমস্ত প্রতিশ্রুতিগুলো আছে এগুলো ম্যানিফেস্টোতে আছে, এবং এর পাশাপাশি যে বিভিন্ন রকমের কমিশন, কমিটি এবং টাস্কফোর্সে যে প্রতিবেদনগুলো দেওয়া আছে, সুপারিশ আছে, সেগুলো একসঙ্গে নিয়ে তাদের কর্মপদ্ধতি প্রণয়ন করা। আমি আসবো হয়তো খাতভিত্তিকভাবে আলোচনা করব। রুবায়েত স্যার আর আপনার কেউ একই রকমই প্রশ্ন, যেটা ডক্টর মাহফুজ কবির বলছিলেন যে অনেকগুলো জায়গায় হয়তো কমিটিও হয়েছে, টাস্কফোর্স হয়েছে, কিন্তু কর্মসূচি বাস্তবায়ন যেটা অন্তর্বর্তীকালীন সরকার কোনো জায়গায় হয়তো শুরু করেছেন, কোনো জায়গায় করেনি। আপনি কিভাবে দেখেন যে কতটুকু এটা এগিয়েছে এবং কোন জায়গাগুলোর ধারাবাহিকতা দরকার, বা কোন জায়গাগুলোতে আবার নতুন করে হয়তো করার প্রয়োজন হবে আগামী সরকারের? সহজে বলতে গেলে আমি প্রথমে দেখি না যে খুব এগিয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজটা ছিল সেটা হচ্ছে একটা স্থিতিশীলতা কিছুটা নিয়ে আসা। তো সেটা যদি আপনারা দেখেন যে হ্যাঁ, আপনার ধরেন রিজার্ভ বেড়েছে, আপনার মুদ্রাস্ফীতি আপনার একটা জায়গায় একটু কমিয়ে আনা হয়েছে। তারপরে হচ্ছে আপনার আমাদের যে টাকার অবমূল্যায়ন সেটাকেও কিছুটা তারা কন্ট্রোলে রাখতে পেরেছেন। তো স্থিতিশীলতা কিছুটা আছে। তারপরে ব্যাংকিং সেক্টরে যে কোলাপস চিন্তা করা হচ্ছিল সেটা হয় নাই। তো সেই জায়গা থেকে একটা স্থিতিশীলতা তারা আনতে পেরেছেন। কিন্তু একটা বড় বিষয় হচ্ছে যে আপনার যেটা শুনছিলাম আমরা, যে ইনভেস্টমেন্ট আপনার কিন্তু স্থবির হয়ে আছে, প্রাইভেট সেক্টরের গ্রোথ স্থবির হয়ে আছে, ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট অলমোস্ট বন্ধ হয়ে আছে, ক্রেডিট গ্রোথ হয় নাই। তো এইগুলো সবই হচ্ছে একটা এবং আপনার ডেভেলপমেন্ট এইড আপনার শ্রিঙ্ক করছে। ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট পার্টনার্স লাইক এডিবি অ্যান্ড আদার্স, ওরা কিন্তু আপনার তাদের বাংলাদেশের স্ট্র্যাটেজি ফর নেক্সট 5 years স্টল করে রেখে দিয়েছে। তো এইগুলো সবই হচ্ছে কারণ তারা সবাই চায় যে বুঝতে যে নেক্সট সরকারের সিগন্যালটা কী হবে। রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত তারা কেউ সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না, প্রাইভেট সেক্টর সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না, কারণ ইনভেস্টমেন্টের রিটার্ন পেতে টাইম লাগে। তো সেই সিগন্যালটা কি হবে? এখন যদি আপনাকে জিজ্ঞেস করি মানে সম্পূরকভাবে, সেটা হলো যে নতুন সরকারের জন্য অপেক্ষা করছেন, বা হয়তো অপেক্ষা করাটা যৌক্তিকও আছে, কারণ হলো যে নীতির যদি বড় পরিবর্তন আসে সিদ্ধান্তের ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে পরিষ্কার করার যে পদ্ধতি
হয়তো নতুন সরকার নেবেন, সেইটা পেলে তারপর হয়তো অনেকের জন্য তাদের যে কর্মকাণ্ড আছে সেটা প্রাইভেট সেক্টরে যারা বিনিয়োগকারী আছেন তাদের থেকে শুরু করে আপনি উন্নয়ন সহযোগীদের কথাও বলছিলেন, কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিক দলের যে নির্বাচনী প্রচারণা শুরু হলো, ইশতেহার শুরু হলো, তার ভিতরে কি কোনো ইঙ্গিত বহন করছে? কারণ মূলত দুটো তো বড় জোটের কথা আমরা দেখছি, যে এই দুটো বড় জোট হয়তো নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছেন, কিন্তু অর্থনৈতিক এই যে সংস্কারের বিষয় যদি আমি বলি, তারা হয়তো প্রতিশ্রুতি দিচ্ছেন, অনেক কর্মসূচির কথা বলছেন, টার্গেট সেট করছেন, কিন্তু সংস্কারের বিষয় কি খুব বড় করে এসছে আপনি দেখেন? না, সংস্কার বিষয়টা একেবারেই তাদের ইস্তেহারে নাই। তাদের ইস্তেহার বা তারা যে আপনার অর্থনৈতিক প্রস্তাবনাগুলো দিয়েছেন এগুলো সবই আপনার নির্বাচন কেন্দ্রিক। এই জন্য দেখবেন যে এগুলো এক্সপেনশনারি, এগুলো এক্সপেন্ডিচার ওরিয়েন্টেড, আমরা টাকা খরচ করা ওরিয়েন্টেড, রাইট? যে কার্ড দিব, হেলথ কার্ড দিব, 100 জনকে প্রতি বছর বাইরে পাঠায় দিব, তারপরে হেলথে ভর্তুকি দিব, হেলথের এক্সপেন্ডিচার বাড়াবো। দুই দলের যদি দেখেন কমন থিম হচ্ছে এক্সপেন্ডিচার। এখন এটা ভোটের রাজনীতি, এটাও আমাদেরকে বুঝতে হবে যে মানুষ আপনার সংস্কারের কন্ট্রিবিউশন এত কিছু এখনো বুঝবে না। এখন ইন্টারনালি অন্তত তারপর একটা দিক নির্দেশনা অন্তত থাকা দরকার ছিল। আমি এই দিক নির্দেশনটা একেবারেই পাই না এই দুটা দলের বক্তব্যে, যে তারা কোত্থেকে আয় করবে, প্রাইভেট সেক্টরের ক্যাপিটাল গ্রোথ কিভাবে করবে, ক্রেডিট গ্রোথ কিভাবে করবে, আপনার এই রেভিনিউ কালেকশন কিভাবে বাড়াবে। এই জিনিসগুলো কিন্তু যথেষ্ট কম। হ্যাঁ, একটা কথা এসছে জামাতের প্রসঙ্গে, বিএনপিও বলেছে একটা সংস্কার তারা করতে চায় যে আমাদের ধরেন সোশ্যাল সেফটি নেটে প্রচুর ওভারল্যাপস আছে, অপচয় আছে। তারা বলছে তারা অপচয়গুলো রোধ করতে পারলে, ফর এক্সাম্পল ফ্যামিলি কার্ডে যদি 12,000 কোটি টাকা খরচ হয়, তারা 9,000 কোটি টাকা ওইখান থেকে বের করে নিয়ে আসতে পারবে। তো এই থিমটা যেমন জামাতের ইয়েতেও আছে। তো এবং জামাত আরও এটা বলেছে যে ট্যাক্স তারা কমায় এনে তারা আপনার আপনার ব্র্যাকেটটা বাড়াতে চায়, মানে মোর পিপল ট্যাক্স দিবে, সেটা থেকে রেভিনিউ কালেকশন হবে। তো তাদের এই ধরনের প্রতিশ্রুতি আছে। সো ট্যাক্স রিলেটেড আছে। সো বাট এবং ওই সোশ্যাল সেফটি নেটের কিছু কথাবার্তা আছে, কিন্তু এর বিয়ন্ডে গিয়ে যেটা মেজর ইনভেস্টমেন্ট যেখান থেকে হবে, বৈদেশিক ইনভেস্টমেন্ট আসতে হবে, এফডিআই, এবং দেশীয় শিল্পের প্রসার হতে হবে। এই জায়গাটা ধোয়াটে। আচ্ছা, আমি একটা বিরতিতে যাই আলোচনার জন্য। আমি অন্তত প্রধান কয়েকটি খাত সম্পর্কে আপনাদের কাছে জানতে চাইব। দর্শক, আলোচনায় এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা অর্থনীতির যে মূল খাত, যেখানে সংস্কারের গুরুত্বটা খুবই বড়ভাবে অনুভূত হচ্ছে, সেই বিষয়গুলোকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো আলোচনায় এবং জানতে চাইবো আমার যারা অতিথি আছেন তারা কি ভাবছেন। আমাদের সাথে থাকবেন, বিরতির পর ফিরছি। আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক, আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম নতুন যে সরকার আসতে যাচ্ছে নির্বাচনের পরে তাদের জন্য অর্থনৈতিক সংস্কার কতখানি গুরুত্বপূর্ণ হয়ে আসবে। ডক্টর মাহফুজ কবির, বিরতির আগে আপনারা দুজনেই বলছিলেন যে অর্থনৈতিক সংস্কারের গুরুত্বটা অনেক বেশি। আমি যদি কয়েকটি মূল খাতের দিকে যাই, যেমন যেগুলো আপনি বলছেন যে অনেকগুলো কমিটি হয়েছে, টাস্কফোর্স হয়েছে, কিন্তু সেগুলোর সুপারিশ বাস্তবায়ন হয়েছে কিনা বা হচ্ছে কিনা বা পরিকল্পনা আছে কিনা, সেইটাও কোনো জায়গায় হয়তো আমার মনে হয়েছে যে অস্পষ্টতা আছে। যেমন আমি যদি উদাহরণ দিই দুটো জায়গা, একটা হলো ব্যাংকিং খাত, সেখানে কিছুটা অগ্রগতি হয়েছে। যেই ব্যাংকগুলো দুর্বল অবস্থায় ছিল তার মধ্যে 5টি ব্যাংককে
একত্রিত করার হয়েছে। ওখানে বাংলাদেশ ব্যাংকের যে আইন সেখানে পরিবর্তন এসেছে, তাকে আরও স্বাধীনতা দেওয়া হয়েছে। সুতরাং সেই জায়গাটা হয়তো কিছু কিছু অগ্রগতি হয়েছে, ফরেন্সিক অডিটও হয়েছে প্রকৃত অবস্থা বের হয়ে আসার জন্য। অন্যদিকে যদি আমি আবার দেখি যে আরেকটা কমিটি হয়েছিল বিদ্যুৎ জ্বালানি খাতের জন্য, সেইটার কি ধরনের প্রস্তাবনা আসলো সেইটা খুব স্পষ্টভাবে আসে নাই। আবার অন্যভাবে আমি দেখলে যে তথ্য উপাত্তের জন্য একটা টাস্কফোর্স করা হয়েছিল, সেইখানেও তেমন কিছু আসে নাই। অর্থনীতির জন্য যেটা টাস্কফোর্স করা হয়েছিল বা শ্বেতপত্র করা হয়েছিল, তার কিছু কিছু সিলেক্টেড হয়তো স্টেপ বা পূরণ হচ্ছে, বা এটা আদৌ হবে কি হবে না সেই ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান নাই। রাজনৈতিক দলগুলোরও পুরো অর্থনৈতিক সংস্কারের যে প্রেক্ষিত আছে সেই প্রেক্ষিতে বড় সংশ্লিষ্টতা আমরা দেখি নাই আলোচনার ভিতরে। মানে আপনারা যেটা মানে বিভিন্ন কমিশন যখন গঠন করা হয়েছে, তারা হয়তো কোনো মানে জুলাই সনদে তো একটা বড় আলোচনা হয়েছে ঐক্যমত্য কমিশনের ভেতরে। আপনার কি মনে হয় যে এই টাস্কফোর্স কমিশনের বা কমিটির যে রিপোর্টগুলো আছে, সেই রিপোর্টগুলো কতখানি রাজনৈতিক দল ওন করছেন, বা সেইটা কতখানি গুরুত্বপূর্ণ হবে, নাকি কেউ দায়িত্ব নেওয়ার পর আবার তার সাথে নতুন করে নিগোশিয়েট করা শুরু করতে হবে? আমাদের অনিশ্চয়তা আছে, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তার কারণ যে গতিতে আসলে এই যে সংস্কার কমিশনগুলো হয়েছিল এবং তারা যে প্রতিবেদন প্রণয়ন করেছে এবং যেভাবে আসলে সেখান থেকে মূল যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলো জুলাই চার্টারে গেছে, কিন্তু আসলে জুলাই চার্টারে যে কয়টা গেছে সেগুলো কিন্তু খুবই সামান্য একটা অংশ, 1% নয় আসলে আমাদের যে রিকমেন্ডেশনগুলো ছিল বিভিন্ন কমিটি, টাস্কফোর্স এবং আসলে এই কমিশন থেকে। তো বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু বিস্তৃতভাবে এই আমরা নিজেরাও করেছি, আমি নিজেই আসলে অনেকগুলো পয়েন্ট দিয়েছি। আমাদের কমিশন থেকে প্রায় 270টা রিকমেন্ডেশন গিয়েছিল, মানে স্থানীয় সরকার থেকে। এরকম সবগুলো কমিশন থেকেই রিকমেন্ডেশন আছে, কমিটি থেকে আছে, টাস্কফোর্স থেকে আছে। কিন্তু অর্থনীতির খাতের যে সমস্ত মূল যে সমস্ত টাস্কফোর্সগুলো, কমিটিগুলো আছে, এর মধ্যে একটা হলো ব্যাংকিং খাতের, আর একটা আমাদের শেয়ার বাজার বা পুঁজি বাজারের জন্য একটা, তারপরে ব্যাংকিং তেমন কোনো বাস্তবায়ন হয় নাই। ব্যাংকিং খাতের জন্য একটা আছে, এবং অর্থনীতির অগ্রাধিকার পুনর্নির্ধারণের জন্য একটা টাস্কফোর্স হয়েছে, এই যে বিবিএস এর জন্য একটা হয়েছে। আবার একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে শ্বেতপত্র প্রণয়ন, যেটা সবচেয়ে প্রথমে কাজ করেছে, অনেক অনেক রিকমেন্ডেশন, এবং এগুলো তো আসলে আকাশ থেকে আসেনি, এগুলো তো আমরা নিজেরা সমস্যা যেগুলো দেখতে পেয়েছি সেগুলোর ভিত্তিতে সংস্কারের জন্য সুপারিশ করেছি। এখন এগুলোকে বাদ দিয়ে বা এক পাশে রেখে আসলে দেশের মৌলিক কোনো সংস্কার হবে না, বা সামনের দিনগুলোতে আমরা যে ধরনের আসলে নির্বাচন কেন্দ্রিক প্রতিশ্রুতি দিই সেগুলো কিন্তু আসলে বাস্তবায়ন করলেও হয়তো সামান্য কিছু হয়তো অগ্রগতি হবে, কিন্তু মৌলিক অগ্রগতি কিন্তু দেশের সম্ভব নয়। আপনার নিজের যেই কমিশনের আপনি সদস্য হিসেবে ছিলেন, স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং অনেক ক্ষেত্রেই হয়তো এখন জাতীয় নির্বাচন হচ্ছে, পরেই হয়তো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টিও আসবে, স্থানীয় সরকারকে আবার উজ্জীবিত করা, তাদেরকে পুনর্গঠন করার বিষয়টা আসবে। তো এই সংস্কারের মানে যেই আপনাদের যে প্রস্তাবনা ছিল, এই ব্যাপারে কি কোনো সুস্পষ্ট আপনারা কোনো মানে অবস্থান জানতে পারেন কিনা, যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, বা এখন তো অন্তর্বর্তীকালীন সরকার হাতে আর খুব বেশি সময় নেই, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কোনো মানে তাদের কোনো সুস্পষ্ট অবস্থানের আভাস পাচ্ছেন কি? না, আমরা তখন কিন্তু রাজনৈতিক সব দলের সঙ্গে আলাপ করেছি, এবং বাংলাদেশে যারা কাজ করেন প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছি আমরা। আমাদের যে সমস্ত মিটিংগুলো ছিল সেগুলো মানে ন্যাশনাল এবং রিজিয়নাল লেভেলে যে সমস্ত মিটিং ছিল, ইভেন উপজেলা পর্যায়ে পর্যন্ত করেছি। সেখানে সব দলের যারা প্রতিনিধি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি, মত বিনিময় করেছি, এবং তাদের মতের ভিত্তিতেও কিন্তু আমরা অনেকগুলো সুপারিশ করেছি। এরপরে যেটি হয়েছে সেটি হলো যে আমরা এইগুলোকে কিন্তু আবার এই মন্ত্রণালয়, বিশেষ করে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ক্যাবিনেট ডিভিশন, আমরা সেটি দিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টার যে দপ্তর সেখানে আমরা দিয়েছি, দিয়ে অনেক কিছুই কিন্তু একেবারে আমাদের অফিসিয়ালি গেছে, এবং সেখানে যে ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হয়েছে সেখানে যে বিশেষ করে যে ক্যাবিনেট ডিভিশনের যে কোঅর্ডিনেশন উইং, তারা কিন্তু কাজ করেছে এটা নিয়ে। এখন ওগুলো অফিসিয়ালি কিন্তু রেকর্ডের অবস্থাতে আছে। এই রেকর্ডের থাকা এক জিনিস, আর যে পরবর্তী সরকার এসে সেগুলো বাস্তবায়নের জন্য উদ্যোগী হওয়াটা সেটা আর এক জিনিস। এখন এটা আমাদের মনে রাখতে হবে যে আসলে অন্তর্বর্তী সরকারের তো অনেকগুলো প্রায়োরিটি ছিল, যদিও 3টা প্রায়োরিটির কথা তারা বলেছে, যে এই সংস্কার, বিচার এবং নির্বাচন, কিন্তু এর বাইরে আসলে অনেক কিছুতে তারা কাজ করেছে, কিন্তু হাতে তো সময় অনেক কম ছিল। আসলে এই ক্যাবিনেটের আকারও কিন্তু ছোট ছিল, এবং মানে দাবি এবং যে প্রত্যাশা সেগুলো এত বেশি ছিল যে আসলে তারা কাজ করে শেষ করতে পারেননি। অনেক জায়গাতে যেটা আপনারা খেয়াল করে দেখবেন যে 50টার বেশি কিন্তু অধ্যাদেশ হয়েছে, এবং আমার ধারণা যে এই অধ্যাদেশগুলো মাত্র শুরু।
আমাদের অনেকগুলো আইন লাগবে, অনেক প্রশাসনিক সংস্কার প্রয়োজন আছে। তো সেগুলো করতে আসলে অনেক যেমন সময় লাগবে, তেমনি করে নতুন সরকার যদি এগুলোতে হাত দেয়, তাহলে সেক্ষেত্রে মানে সিরিয়াসলি যদি চায় যে না এখানে আসলে পরিবর্তন আসুক, তাহলে সেক্ষেত্রে তাদেরকে উদ্যোগী হতে হবে, তাদের আসলে কমিটমেন্ট দরকার। তো সেই জায়গায় আমি মনে করি যে আসলে কমিশনগুলোর যেমন বা কমিটি বা টাস্কফোর্স তাদের হতাশ হওয়ারও কোনো সুযোগ নেই, তার কারণ তারা তো একটা কাজে হাত দিয়েছেন, এমন নয় যে তারা কনসালটেন্সি রিপোর্ট তৈরি করেছেন। এই কাজগুলো নিয়ে সামনে অনেক বেশি তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে। এই আলোচনার সূত্র ধরেই রুবেল স্যার আপনার কাছে যদি আসি, যে আপনার মানে আপনি কি মনে করেন যে আসলে হতাশ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছে, যেগুলোর কি আসলে ভবিষ্যৎ হবে, নাকি নতুন করে আসবে, নাকি এটা সিলেক্টেড ভাবে মানে রাজনৈতিক দলগুলো আগাতে পারে, মানে কোন জায়গাটা আপনার মনে হচ্ছে এখন পর্যন্ত? ডক্টর কবির যেটা বলছিলেন যে সংস্কার কমিশনগুলো অনেকগুলো রিপোর্ট দিয়েছে, তারা তো যথেষ্ট কাজ করেছে, অনেকগুলো অ্যানালিসিস করেছে, কনসালটেশন করেছে। কিন্তু আমাদের দেশের একটা সংস্কৃতি কি যে আমরা ধারাবাহিকতা রাখতে পারি না, প্রত্যেকবার মনে করি নতুন করে যাত্রা শুরু করি। তো আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ হবে ভবিষ্যতে যারাই সরকার গঠন করবে, তারা যাতে করে যারা এই সংস্কার কমিশনগুলোতে ছিলেন তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছেন তাদের সাথে বসে একটা হালনাগাদ করা, যে তাদের প্রায়োরিটাইজেশনগুলোকে একটু চিহ্নিত করা। বাস্তবতা তো সবসময় পরিবর্তিত হচ্ছে, কেউ বলছে না যে 100% রেকমেন্ডেশনস অ্যাডাপ্ট করতে হবে, কিন্তু অ্যাটলিস্ট ওইটা একটু আপনার অ্যাকাউন্টিংটা নেওয়া দরকার আছে যে কোনগুলো তারা নিয়ে যেতে চায়, কেন নিয়ে যেতে চায়। আদারওয়াইজ উল্টো করে বললে যে যেগুলো ওনারা নিচ্ছেন না তারা তাদের যুক্তিটা কি আছে সেটাও বলতে পারেন, কিন্তু ওই ধারাবাহিকতাটা আসলে আপনার একটা সংস্কৃতি তৈরি করা উচিত যে আমরা ধারাবাহিকতা মেনটেন করব। এখন এইটাতে আমার যেটা আপনি যেটা বললেন যে হচ্ছি নাকি আশাবাদী হচ্ছি, একটা জায়গায় আমি একটু আশাহত হই বারবার, এখনও হচ্ছি, সেটা হচ্ছে যে এখনও যখন প্রস্তাবনাগুলো আসছে, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো আসছে, সেইখানেও আপনারা দেখবেন যে অনেক প্রতিশ্রুতি আছে যেগুলো আসলে এখনকার এক্সিস্টিং সিস্টেমের সাথে অ্যালাইনড। সো ইনস্টেড অফ ক্লেইমিং যেটা আমাদের নতুন একটা আইডিয়া, দে কুড ইজিলি সে যে ওইটা আমাদের পছন্দ, ওইটা আমরা এগিয়ে নিতে চাই, অথবা 2 নম্বর তারা বলতেই পারে যে এটার সাথে ওইটা অ্যালাইনড, সো এটা আমরা কন্টিনিউ করবো, ওইটাকে আমরা বিল্ড করব। তো যে কোনো জিনিস তো আপনার নতুন করে আসতেই পারে, সেটাকে আমরা পরিবর্ধন করে আমরা এগিয়ে নিয়েই যেতে পারি। কিন্তু এই যে একটা আইডিয়া যে সব কিছুকে নতুন বলতে হবে, সব কিছুকে নতুন করে যাত্রা দেখাতে হবে, এই সংস্কৃতিতে বের হয়ে আসা উচিত। এবং এখানে সবচেয়ে বড় অস্বস্তির জায়গা সেটা হচ্ছে যে আপনার 15 বছরের তো একটা সরকার ছিল, তাদেরকে আমরা ফেসিস্ট, অটোক্রেটিক বলেছি, অবশ্যই সেটা যৌক্তিক কারণে বলেছি, কিন্তু সেইখানেও কিন্তু অনেকগুলো আপনার অ্যাক্টিভিটিস আছে যেগুলো ডেলিভার করেছে রেজাল্ট। এখন সেই জন্য কি আমরা সেগুলোকেও ডিসকার্ড করে দিব? আমি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে এই কথাটা বলতে চাচ্ছি, কারণ হচ্ছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের যে সামগ্রিকভাবে যে সব কিছুকে আপনার মানে একেবারে ডিসকার্ড করে দেওয়ার যে একটা প্রবণতা, এটা থেকে অবশ্যই বেরিয়ে আসতো। আপনার কি মনে হয় যে আপনি স্পেশালি আপনারকে যদি আমি জিজ্ঞেস করি যে কোন জায়গাগুলোতে একেবারেই অগ্রগতিটা হয়নি, যেটা আপনি চান যে এখন অগ্রগতিটা হওয়া উচিত, মানে কিছু জায়গায় আমরা বলতেছি খণ্ডিত হয়েছে, কিছু হয় নাই, এটা সিলেকশনের প্রসেসটা কেমন ভাবে দেখছেন? আমি প্রথমে প্রায়োরিটাইজেশন করব প্রাইভেট সেক্টর গ্রোথ, কনফিডেন্স বিল্ড করে নিয়ে আসা এবং তাদেরকে ইকোনমিক মানে অর্থনৈতিকভাবে সম্পৃক্ত করা, সংশ্লিষ্ট করা, এবং সেই জায়গায় একটা কনফিডেন্স বুস্টার দেওয়া। এইটা ডেফিনেটলি লাগবে, কারণ এটার সাথে বাকি সব কিছু জড়িত। আর 2 নম্বর হচ্ছে যে আপনার যে সরকারি ব্যবস্থাপনায় যা চলে, যে ডক্টর ব্যাংক খাতের অলরেডি একটা প্রস্তাবনা এসছে, সেন্ট্রাল ব্যাংকের রিফর্মের বা আপনার সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্সের কথা এসছে। তো এইখানে অনেক কিছুই আছে যেগুলো আমরা অলরেডি একটা রাস্তায় উঠে গিয়েছি। তো সেইটাকে আমাদের ত্বরান্বিত করতে হবে, অগ্রসর করতে হবে। আর চেয়ে তো বড় একটা বিষয় সেটা হচ্ছে যে কিছু জিনিসের আপনার রাজনৈতিক সুরাহা ছাড়া হবে না। যেমন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে এবছর, তো এইটার কিন্তু একটা বড় ইমপ্লিকেশন আছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকার এটাকে হাতই দেয়নি, কিন্তু তারাও নির্ভর করছেন পরবর্তী সরকারের দিক নির্দেশনার প্রতি, তাই না? তো এটাই বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার বিকজ অফ দ্য টাইপ অফ দ্য গভর্নমেন্ট ওরা অনেক ডিসিশন নিতে পারে নাই। তো এখন আর এই সরকার যখন আসবে ফেব্রুয়ারির পরেই আপনার বাজেট চলে আসবে মাত্র 3 মাসের মধ্যে, এবং আপনার ক্যাবিনেট যদি আপনার প্রথম সপ্তাহের মধ্যে হয়ে যায়, তারপরে কিন্তু ক্যাবিনেটকে বাজেট ফরমেশনের জায়গায় চলে যেতে হবে। এবং সেইখানে কিন্তু যেটা আমরা কিছুদিন আগেও বলছি যে একটা বড় বিষয় হচ্ছে আপনার যে আমাদের যে আপনার ডেট,
আমাদের এক্সটার্নাল ডেট পোষাইতে তো আমাদের খরচ চলে যাবে, আমরা টাকা দিব কোথায়, খরচ করব কোথায়? তো এই বিষয়গুলো কিন্তু আপনার আলোচনায় আসছে না। তো এখন আগামী সরকারকে এই জন্যই খুবই কেয়ারফুল হতে হবে, সতর্ক হতে হবে, এবং আমার মনে হয় যে আহ, এই বছরটা অন্তত আপনার হওয়া উচিত হচ্ছে রিকনসিলিয়েটরি। এই বছরটা আপনার মানে একেবারে আমরা সব 2026 সালের হ্যাঁ কথা 2026 বড় পরিবর্তনের বড় আশা না পরিবর্তন করে না করে সংহত বরঞ্চ করার একটু কথা সংহত করি, রিকনসিলিয়েশন করি এবং রবিনহুড সিনড্রোম থেকে বের হয়ে আসতে হবে আমার মনে হয়। নিঃসন্দেহে। আমি একটা বিরতিতে যাই, আমি এই আলোচনার সূত্র ধরেই শেষ ভাগ আগাবো যে আসলে কি ধরনের অ্যাপ্রোচ সরকারের থাকা উচিত। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, আমরা আলোচনা করছি আগামী সরকারের অর্থনৈতিক সংস্কারের গুরুত্ব কতখানি দিতে হবে। বিরতির পর আমাদের সাথে আলোচনায় থাকবেন, এই আশায় বিরতিতে যাচ্ছি। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো, জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছে। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বের শেষ ভাগে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম ডক্টর মাহফুজ কবির এবং রুবায়েত সারওয়ার, আমাদের দুজন অতিথির সাথে আলোচনা করছিলাম যে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার কতখানি গুরুত্ব পাবে আগামী সরকারের জন্য এবং কতখানি গুরুত্ব পাওয়া উচিত। আলোচনার এই ভাগে এসে আমরা আমাদের দুজন অতিথির কাছে জানতে চাইব যে আসলে কি ধরনের অ্যাপ্রোচ সরকারের নিতে হবে। আপনার কাছে যদি পরামর্শ হিসেবে বলি যে এখন যেই সংস্কারের, অর্থনৈতিক সংস্কার তো একটা ব্যাপক ক্ষেত্র এবং এখানে অনেকগুলো আমি বলবো যে মন্ত্রণালয় আছে, যুক্ত সরকারি এজেন্সি আছে, কিছু হয়তো ইন্ডিপেন্ডেন্ট কেন্দ্রীয় ব্যাংকের মতন যারা হয়তো স্বাধীন প্রতিষ্ঠান আছে, কিন্তু এর সমন্বয়টা আমরা সবসময় দেখেছি একটা বড় চ্যালেঞ্জ। মানে অর্থনৈতিক সংস্কারের প্যাকেজ আলাদা আলাদাভাবে করাটা সবসময় আমার কাছে মনে হয়েছে যে একটা বড় আমাদের ঘাটতি থাকে, যে দেখছেন উনি আর কিছু ভাবছেন না, শুধু ওনারটা ভাবছেন। এই সমন্বয় করার জন্য আপনি মানে সরকার কি ধরনের মানে প্রক্রিয়ার ভেতরে যেতে পারে না, যেই সরকার গঠন করুক না কেন আর কি, এবং সেইটার প্রাতিষ্ঠানিক কোনো কাঠামোর দরকার আছে কিনা, নাকি ক্যাবিনেটের যেরকম স্বাভাবিক মিটিং হয়, যেমন এই সরকারের জন্য আপনার ক্যাবিনেট মিটিংয়ে যেহেতু ছোট টিম ছিল তারা এভাবে করেছেন, কিন্তু পরবর্তী যে সরকার আসবে তারা আমি মনে করি যে প্রায় 4-5 বছর ধরে বিভিন্ন সংস্কার কার্যক্রম চালাতে হবে তাদের পুরো মেয়াদেই এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে।
আপনি কোনো কাঠামোগত কিছু পরামর্শ দিবেন কিনা যেগুলো তারা অনুসরণ করবেন? না, অবশ্যই একটা কাঠামো থাকা উচিত, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানে কাঠামোটা এমন হওয়া উচিত যাতে সেটা শুধুমাত্র সরকারের মধ্যে সীমাবদ্ধ না থাকে। মানে আবার ক্যাবিনেটেই জিনিসটা ডিসকাস হয়ে গেল, মিনিস্ট্রিতে সেটার আলাপ আলোচনা হলো, আইন তৈরি করলো বা কোনো একটা হয়তো নীতি নিল, আলটিমেটলি সেটা কিন্তু ন্যাশনাল ওনারশিপ থাকবে না। তাই আমি মনে করি যে সমস্ত সেক্টরকে এখানে ইনভলভ করা উচিত, মানে এটা প্রাইভেট সেক্টর, একাডেমিয়া, এক্সপার্টস, তারপরে এনজিও, সিবিও যারা কাজ করছেন, সেক্টর অ্যাক্টর, সবাইকে নিয়ে যেন আমরা একটা মানে অন্তর্ভুক্তির একটা সংস্কৃতি তৈরি করি। তো সেটার কথা আমাদের প্রথমে ভাবতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের যে একদম কি সেক্টরগুলো আছে যেখানে আসলে আমাদের এখনই আসলে সংস্কারগুলো করে ফেলতে হবে, বিশেষ করে যে ব্যাংকিং সেক্টর। আমরা আশা করেছিলাম যে ফাইন্যান্সিয়াল সেক্টরে যেন একটা খুব দ্রুত পরিবর্তন আসে, কিছু হয়েছে কিন্তু অনেক কিছু বাকি আছে। এটা একটা শেয়ার বাজারকে নিয়ে আমাদের বড় রকমের একটা পরিবর্তন, মানে সবাই চাচ্ছেন আর কি যে শুধুমাত্র ব্যাংক নয় বরং এই যে আমাদের এই খাতটাও খুবই গুরুত্বপূর্ণ হওয়া উচিত। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল সেক্টর সেটা প্রায় মরে যাচ্ছে। তো এখন এটাকে তো তুলে আনতে হবে, আমাদের বিমা খাত এগুলোকে নিতে হবে। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আর এই খাতগুলো তো আসলে সাপোর্টিং সেক্টর, মানে মূল জায়গাটা তো হচ্ছে প্রাইভেট সেক্টর। যে প্রাইভেট সেক্টরে তো ইনভেস্টমেন্টটাকে ইজিংয়ের জন্যেই কিন্তু আসলে এই যে ফাইন্যান্সিয়াল সেক্টর তারা কাজ করতে থাকবে। তো এখন এই জায়গার জন্য আমরা কী সিগন্যাল দিচ্ছি, তো সেটাকে নিতে হবে। এবং এই সমস্ত রকমের ডিসকাশনের জন্য বা সিদ্ধান্ত গ্রহণের জন্য আমাদের অবশ্যই এমন একটা নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার যেটার মধ্যে সবাই অন্তর্ভুক্ত হতে পারবেন। তো এই জায়গাটাতে আমাদের খুব নজর দিতে হবে। এবং এই সমন্বয় বা যদি আমরা যে কোনো ভালো সংস্কারের কথা বলি তাহলে সমন্বয়টা হতে হবে এইভাবে যাতে করে একটা ন্যাশনাল ওনারশিপ তৈরি হয়। এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে তো আসলে ফ্র্যাগমেন্টেড থাকবো আমরা। ফ্র্যাগমেন্টেড ওয়েতে কোনো সিদ্ধান্তই কিন্তু সাস্টেনেবল হয় না, সেটা বুঝে আমাদের যে কোনো ধরনের সংস্কার। আমি রুবাই স্যার, তার আগে আপনার কাছে যে প্রশ্নটি আনতে চাই, মানে গত সরকারের কথা বলছিলেন আপনি যে আওয়ামী লীগ সরকারের সময় একটা কর্তৃত্ববাদী ব্যবস্থার ভিতরে ছিলেন এবং সেইটার ভিতরেও হয়তো কিছু কিছু কাজ হয়েছে। আপনি বলছিলেন যে সেগুলো ফাংশনাল একেবারে কিছু ছিল না, তা তো না। কিন্তু বড় একটা দুর্বলতার কথা আমরা যেটা দেখেছি সেটা হলো যে একটা গোষ্ঠীতন্ত্রের যেই দাপট, সেই দাপটের ভেতরে আমরা যেমন শ্বেতপত্রের ভিতরে বলা হয়েছে যে 3টি গোষ্ঠী একসাথে হয়ে এটাকে একটা ব্যবস্থা তৈরি করেছিলেন। রাজনৈতিক শক্তিও সেখানে ছিলেন, ব্যবসায়িক একটা শ্রেণী ছিলেন, আমলাতন্ত্রের ভিতরে একটা শ্রেণী ছিলেন। সেই নেক্সাস থেকে অর্থনীতিকে বের করা, ওই গোষ্ঠীতন্ত্রের যেটাকে থেকে আমরা বলেছিলাম চোরতন্ত্রের সূত্রপাত হয়েছে, ক্লেপ্টোক্রেসিতে পরিণত হয়েছিল। এই ব্যবস্থার পরিবর্তন সংস্কারের ভেতরে এইটা কি বড়ভাবে দেখেন কিনা? মানে এখন পর্যন্ত যেই কমিটি হয়েছে, যেই টাস্কফোর্স হয়েছে, তারা কি এইটাকে ভাঙার কোনো প্রক্রিয়া বলেছেন কিনা যেটাতে আগামী সরকারের সতর্ক থাকতে হবে? এইখানে একটা হ্যাংওভারের বিষয় আছে যে 15 বছর একটা ক্রোনি পলিটিক্স চলেছে, মানে ক্রোনিজম দিয়ে, যেটা আপনি বলছিলেন যে আপনার আধিপত্যবাদ বিস্তার করা হয়েছে। একটা গোষ্ঠী তারা আপনার পুরো অর্থনীতিটাকে ধরে মানে চালিয়েছে এবং তারা যখন ফেল করেছে আমরা অলরেডি দেখতে পাচ্ছিলাম যে কোভিড পরবর্তী সময়ে কিভাবে অর্থনীতিটা কলাপস করে যাচ্ছিল। অনেকেই কিন্তু এখন ভুলে যাচ্ছে যে আসলে কলাপসটা কিন্তু শুরুই হয়েছিল শেখ হাসিনার আমলেই। এখন এখানে দুটো হ্যাংওভার, একটা হচ্ছে এই হ্যাংওভারটা যে আপনার একটা গোষ্ঠীতন্ত্রের উপরে অর্থনীতিটাকে সাজানো হয়েছিল যেটা ভেঙে গিয়েছে। তাহলে এখন এই যে এটা যে ভেঙে গিয়েছে, তাহলে নতুন ব্যবস্থাপনাটা কি, এটা কিভাবে চলবে, এটা কিন্তু পরের সরকারকে দ্রুত বের করে নিয়ে আসতে হবে। সেটার প্রক্রিয়াটা কি মনে করেন? প্রথমেই এই সিগন্যালটা দেওয়া যে আপনার এইভাবে গোষ্ঠীতান্ত্রিক আপনার ব্যবস্থাপনায় আমরা আর ফিরে যাচ্ছি না, আমরা একটা কম্পিটিটিভ প্রসেসে ফিরে যাচ্ছি। এবং কম্পিটিটিভ প্রসেসে ফিরে যেতে গেলে সেটা হচ্ছে যে আমাদের পলিসিগুলা ইজ ইকুয়াল টু অল, সবাই যাতে করে বেনিফিট করতে পারে। সেখানে কম্পিটিটিভ এনভায়রনমেন্টে যারা আপনার সবচাইতে বেটার অফার দিতে পারবে রাষ্ট্রকে, তারা আপনার এই মানে শাসনতন্ত্রে জড়িত হতে পারবে, অংশগ্রহণ করতে পারবে। যদি সেই রিওয়ার্ড সিস্টেমটা আপনি চালু করেন, সেটা যদি ওপেন হয় তাহলে কিন্তু এটা হবে। কিন্তু যদি সেটা না হয়ে এটা যদি হয়ে যায় আবারও গোষ্ঠীতান্ত্রিক, অর্থাৎ হচ্ছে কে আপনার কতটুকু সংশ্লিষ্ট, তাহলেই কিন্তু এটা ভেঙে যাবে। এখন সেইখানে আমি যেটা মনে করি যে একটা বড় সিগন্যালের জায়গা হচ্ছে যারাই আপনার ক্ষমতায় আসবে এবং যারা বিরোধী দলে যাবে তারা সবাই আপনার একটা প্রস্তাবনা দিয়েছে, তাদের উচিত যে দুজনের প্রস্তাবনাটাকে একত্র করে একটা সিদ্ধান্তে আসা যে এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ব্যবস্থা। তো যেই মাত্র আপনার সংসদটা আপনার এটাকে অ্যাডাপ্ট করে নেবে যে আমরা দুটো বিরোধী দল এবং সরকারি দল দুজন মনে করছি এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া, সেই অংশগ্রহণটা যখন ওইখানেই আসবে তখন কিন্তু সাথে সাথে আপনার মানে তখন আর ওই ভেদাভেদটা থাকবে না যে ও এই দল করে বলে আমি ওকে অংশ নিতে দিচ্ছি না।
এটা তখনই ভেঙে যাবে। আমরা মনে করি সংসদে সরকার হচ্ছে, রাষ্ট্রবিরোধী দল হচ্ছে কেউ না, এটাই সমস্যা। তো যেই মাত্র আপনার তারা যৌথভাবে সরকার পরিচালনা করবে, সেখানে বিরোধী দল কোনো কোনো জায়গায় অংশ নিবে, কোনো কোনো জায়গায় তারা দ্বিমত পোষণ করে বলবে আমি মানি না। কিন্তু সে যখন ওই স্ট্যান্স নিয়ে বসে থাকবে যে আমি কিছুই মানি না, আর ওইদিকে সরকার যখন ওই স্ট্যান্স নিয়ে বসে থাকবে যে ওকে তো আমি খেলায় নেই না, তখন আর এই ভেদাভেদ থেকে বেরোতে পারবো। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে যে জিজ্ঞেস করি যে সংসদীয় কাঠামোর ভেতরে আপনি কি কি পরিবর্তন আগামী সংসদের জন্য দেখতে চান? যে আগামী সংসদ সরকারি দল হোক, বিরোধী দল হোক, যে স্থায়ী কমিটি আছে বা যে কাঠামোগুলো আছে, সেগুলো কোন জায়গায় তাদের বড় ফোকাস করা উচিত? এক্ষেত্রে আসলে স্থায়ী কমিটির মূল দায়িত্ব নিতে হবে। তার কারণ আমরা যে সমস্ত কমিশন বা কমিটি দেখেছি, এগুলো প্রত্যেকের সঙ্গেই কোনো না কোনো মন্ত্রণালয় সংশ্লিষ্ট বা একটা মানে ব্রড সেক্টর রিলেটেড যে সমস্ত স্ট্যান্ডিং কমিটি আছে তার সঙ্গে সংযোগ রয়েছে। তো তারা একটা কাজ করুক, তারা আসলে এই কমিশনগুলোর সাথে বা কমিটিগুলোর সাথে বসে নিয়ে তারপরে কিন্তু সংসদ নিজে যদি রেজুলেশন তৈরি করে এবং এই কমিটি যে কাজগুলো মানে বিশেষ করে স্ট্যান্ডিং কমিটির কাজগুলো এবং সেগুলো যদি তারা মন্ত্রণালয়ের সঙ্গে ঠিক করে, তাহলে আমি মনে করি যে একটা বড় সাপোর্ট তৈরি হবে। তার কারণ এক্সিকিউটিভরা হয়তো অনেক কিছু নেবে না বা নিতে চাইবে, কিন্তু আসলে এই স্ট্যান্ডিং কমিটিগুলো যদি তারা এই রেজলিউশন আকারে এই জিনিসগুলোকে নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী 5 বছরে কাজ করাটা সহজ। আর এখান থেকে অনেকগুলো পয়েন্ট তারা কিন্তু এই জেনারেল ডিবেটের জন্য এই হাউসে পাঠাতে পারে। তখন সেগুলো যদি বিতর্ক হয়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে কিন্তু একটা ওনারশিপ তৈরি হয়ে গেল এবং তখন আইন প্রণয়ন করাটাও সহজ হবে। তার কারণ সংসদের মূল কাজটা তো আইন প্রণয়ন করা, এবং তারা যে ডিসকাশন ডিবেটগুলো করবে তখন কিন্তু অনেকগুলো এই দিক নির্দেশনা বের হয়ে আসবে। এইভাবে করে যদি আমরা কাজ শুরু করতে পারি, হোপফুলি আমাদের যে এই যে সংসদের যে কাঠামোটা রয়েছে এর মধ্যে থেকে আমরা কিন্তু অনেক সংস্কারের দিকে যেতে পারবো। সংসদের হাতে যদি এই কাজগুলো থাকে, আমি মনে করি যে এই 5 বছরে কিন্তু তারা কাজ করে শেষ করতে পারবে না। তো এইভাবে করে আমরা যেন একটা দায়িত্ব দিই তাদেরকে, যাতে করে এই পুরো সংস্কারগুলো এগিয়ে যায়। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা আজকে শেষ করছি। আমরা আলোচনা করছিলাম যে আমাদের যে নতুন সরকার আসতে যাচ্ছে তার জন্য অর্থনৈতিক সংস্কার কতখানি গুরুত্বপূর্ণ হবে। এটাতে কোনোই সন্দেহ নাই যে অর্থনীতি দিন শেষে মানুষের প্রত্যেকটি জীবনের মুহূর্তকে প্রভাবিত করার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। সুতরাং অর্থনীতিকে যদি আমরা স্থিতিশীল করতে না পারি, গতিশীল করতে না পারি, তাহলে দিন শেষে আমাদের যে অন্যান্য রাষ্ট্রীয় সামাজিক কাঠামোগুলো আছে সেগুলোও দুর্বল হতে থাকে। সুতরাং রাষ্ট্রীয় কাঠামোকে যদি আমরা শক্তিশালী করতে চাই, সামাজিক কাঠামোকে যদি আমরা শক্তিশালী করতে চাই, অর্থনৈতিক যে সংস্কার আছে তাকে শক্তিশালী করবার যে প্রক্রিয়া আছে, সে জায়গায় রাজনৈতিক দলগুলো আগামী সরকারকে, এবং সরকার যখন আমরা বলছি তখন সরকার দলীয় এবং বিরোধী দলীয় দুই পক্ষেরই বড় ভূমিকা আছে। এই মেসেজটা দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আমাদের সাথে আবার যুক্ত হবেন এই অনুষ্ঠানে। আমরা আবার ফিরে আসবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।